স্টোরি টেলিংয়ের আজকের গল্পে গুরু মহারাজের স্থৈর্য ও তিতিক্ষা শক্তির একটি নিদর্শন। গল্পটা আছে শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখে তৃতীয় পাঠে, পৃষ্ঠা সংখ্যা ৪৫। এখানে বাজিতপুরে প্রণব মঠ সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে, এবং বলছে এই গল্পে সেখানে একটি নাথ মন্দির ছিল ভূঁইয়াদের। ভূঁইয়া বলতে এখানে গুরু মহারাজদের পরিবারকে বলা হচ্ছে ভূঁইয়া ফ্যামিলি। বলছেন তিনি শ্রী শ্রী প্রণব মঠ তৈরির সংকল্প নিয়ে কলকাতা থেকে বাজিতপুর এসছেন। বাজিতপুর আমরা সকলেই জানি গুরু মহারাজের জন্মস্থান, পীঠস্থান, সেটা হচ্ছে বাজিতপুর, বর্তমানে বাংলাদেশে। এখানে একটি ছোট নাট মন্দির অবস্থিত। সেই স্থানটির মালিকানা সত্ত্ব অর্ধেক ছিল ভূঁইয়াদের, মানে যেই জায়গায় বাজিতপুরে প্রণব মঠ তৈরি হবে সেখানে একটি নাট মন্দির ছিল। সেই নাট মন্দিরের যে মালিকানা তার অর্ধেকটা হচ্ছে ভূঁইয়াদের, অর্থাৎ গুরু মহারাজের পরিবারদের। বাকি অর্ধেকের অর্ধেক ভাগ, সিকি ভাগ যেটাকে বলা হচ্ছে, বা 25%, যিনি এই গল্পটা বলছেন তাদের, এবং বাকিটা তাদের কাকার, খুল্ল তাতু বলা হচ্ছে। এবং যিনি লিখছেন তিনি বলছেন, অর্থাৎ আমাদের সিকি ও খুড়ো মশায়ের সিকি ভূঁইয়াদের সত্য সম্ভবত কলকাতা থেকে নেবার ব্যবস্থা করে এসেছেন। অর্থাৎ এই পুরো ভাগটা নেওয়ার জন্য, মানে মন্দির বা প্রণব মঠ তৈরি যে হবে সেইটা তারা কলকাতা থেকেই ঠিক করে এসেছিলেন, যে এবার ওইখানে একটা মঠ প্রতিষ্ঠা করা হবে, বাজিতপুরে শ্রী শ্রী প্রণব মঠ তৈরি করা হবে। সুতরাং তার জন্য যে জমি নিতে হবে, ভূঁইয়াদের অর্ধেক অংশ রয়েছে, বাকি অর্ধেক বাকি সিকি ভাগ সেটা কি করে নেওয়া যায়, কেননা মঠ তৈরি করতে হলে বেশ খানিকটা জায়গা দরকার। গুরু মহারাজের যে দু ভাই ছিল, জিতু ভূঁইয়া ও ঠান্ডু ভূঁইয়া, আচার্যদেবের অগ্রজ, মানে বড় ভাই, তারা কলকাতা নগরীতেই থাকতেন। আমাদের সিকি অংশ সম্বন্ধে গুরু মহারাজের কোনো সন্দেহই ছিল না। মানে প্রণব মঠ করার জন্য তাদের অর্ধেক বা 50%, বাকি 25%, যিনি গল্পটা বলছেন সম্ভবত এখানে রমেশচন্দ্র দাস হবেন, তার অংশটা গুরু মহারাজ পেয়েই যাবেন, ধরে নিয়েছেন। কিন্তু খুল্ল তাতো বা তাদের কাকার যে বাকি 25 অংশ সেটা কি করে পাবে, তাই নিয়েই তিনি কলকাতা থেকে বাজিতপুর এসেছিলেন সেই কাকার সঙ্গে কথাবার্তা বলার জন্য। জমিটা দিয়ে দেবেন নাকি তার বিনিময়ে তাকে অর্থ দিতে হবে, এই ধরনের কথাবার্তা। এবং যিনি গল্পটা লিখছেন রমেশচন্দ্র দাস, তিনি বললেন আমার অংশ তো বিনামূল্যেই পাওয়া যায়। মানে তিনি সাহগ্রে গুরু মহারাজকে সেই বাজিতপুরে প্রণব মঠ করার জন্য জমিটি দান করবে। বাকি 25% নিয়ে সমস্যা, সেই জন্যই কথোপকথনের জন্য এরা কথাবার্তা বলতে গেছে। খুল্ল তাতকে সিকি অংশ মূল্যের বিনিময়ে নেওয়া দরকার। একদিন রাত্রে তিনি মেঘাই নামে জনৈক নৌকার বাহককে নৌকাসহ পাঠালেন আমাদের বাড়িতে খুল্ল তাতকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং নিয়ে যাওয়ার জন্য একদিন মেঘাই নামে একজন নৌকার বাহককে, বোঝাই যাচ্ছে যেখানে এনারা দুজন থাকতেন। সুতরাং এই বাজিতপুরে প্রণব মঠ যেখানে হবে সেখানে আঠার জন্য এই কাকাকে নৌকার মাধ্যমে সেই জায়গায় নিয়ে আসা হলো। এবং নৌকার মাঝি যে ছিল, মানে যিনি নৌকা চালিয়ে কারো কাকাকে বা খুড়োকে নিয়ে আসছিলেন, তার নাম ছিল মেঘাই। অনুকূল আলোচনাদির পর জমি বিক্রয়ের কথা পাকাপাকি হলে অনেক রাত্রেই মেঘাই তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। অর্থাৎ তাদের মধ্যে যে কথোপকথন হলো, ডিসকাশন বা মিটিং হলো, সেই মিটিংয়ের পর মেঘাই আবার সেই খুড়োকে তার বাড়িতে পৌঁছে দিয়ে গেল, নৌকা যুগে, কেননা এখানে বলা হয়েছে নৌকার বাহককে। পরদিন খুড়ো মশাই বললেন, যতক্ষণ তার কথা শুনছিলাম ততক্ষণ মশার কামড়ে আমি অস্থির এবং সর্বদাই মশা তাড়াতে ব্যস্ত ছিলাম। যেহেতু গ্রামের দিকে নদীমাতৃক দিক, চারিদিকে খালবিল রয়েছে, সেই সময় মশার উপদ্রব থাকা খুব অসম্ভব নয়। তখন তো এখনকার দিনে আধুনিক মসকিউটো কিলার বা এই ধরনের কিছু ছিল না, সুতরাং মশা তখন থাকতেই পারে, ধরাই যেতে পারে। খুড়ো বলছে ওই সময় যখন আমাদের মিটিং হচ্ছিল সেই সময় অনেক মশা তাদের কামড়াচ্ছিল, এবং খুড়ো মশাই মশা কামড়ে অস্থির হয়ে যাচ্ছিল এবং সর্বদাই মশা তাড়াতে ব্যস্ত হচ্ছিল। কিন্তু ওই লোকটিকে, অর্থাৎ গুরুদেবকে বা গুরু মহারাজের কথা বলা হচ্ছে, একটি মশাকে তাড়াতেও দেখিনি। মানে এনারা দুজনের কথা বলছেন, খুড়ো মশাই মশা তাড়াতে ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু গুরু মহারাজ সেই সময় খুব খুব ধৈর্য সহকারে সেই মিটিংটা সম্পন্ন করলেন। এবং বলছে তাকে গুরু মহারাজকে বলছেন তিনি সেইখানে তাকে একটি মশা তাড়াতেও দেখেননি। মানে অবভিয়াসলি মশা তো আর জানে না সে গুরু মহারাজকে কামড়াচ্ছে না খুড়োকে কামড়াচ্ছে, মশা কামড়েই যাচ্ছে, কিন্তু মশার কামড়ে খুড়ো অস্থির। কিন্তু গুরু মহারাজ কিন্তু
একটিও মশা তাড়ায়নি। তিনি জিজ্ঞাসা করছেন, তাকে কি মশা কামড়ায় না? মানে আমাকে যেমন কামড়াচ্ছে, মশা কি তাকে কামড়ায় না? না কামড়ালেও ভ্রুক্ষেপ করেন না? স্বাভাবিক, আমাকে যখন কোনো একটা জিনিস ব্যতিব্যস্ত করছে, অপরজনকে যখন সেটা ব্যতিব্যস্ত করছেন, তখন আমি আশ্চর্য হবই, বই কি যে আমি এত অসুবিধায় পড়ছি, তিনি এই অসুবিধার মধ্যেও এত স্থির আছেন কি করে। এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারি যে গুরু মহারাজের স্থৈর্য এবং তিতিক্ষা শক্তি। এই স্থৈর্য এবং তিতিক্ষা শক্তিটা কি? স্থৈর্য কথাটা স্থির থেকে এসছে, মানে কোনো একটা অনুকূল বা প্রতিকূল পরিবেশে, সাধারণত প্রতিকূল পরিবেশে আপনি স্থির থাকছেন, আপনি টলে যাচ্ছেন না, সেই জায়গাটাকে সহ্য করছেন, এবং কোনো রকম বাইরের প্রতিকূলতার মধ্যে বা বাইরের বিক্ষেপের মধ্যে আপনি টলে যাচ্ছেন না, স্থির আছেন, আপনার লক্ষ্য স্থির আছে। গুরু মহারাজের সেই সময় সেই মিটিংটা করা দরকার ছিল, এবং সেই জন্য মিটিং থেকে সরে যাননি, মানে মিটিংয়ের উদ্দেশ্য থেকে বাইরে চলে যাননি। মশার কামড়াচ্ছে তো কী হচ্ছে, আমাকে মিটিংটা করতে হবে, এবং সেই জায়গায় তিনি খুব স্থিরতার পরিচয় দিয়েছে, স্থৈর্যের পরিচয় দিয়েছে। আরেকটা এখানে বিশেষণ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে তিতিক্ষা। এই তিতিক্ষা মানে হচ্ছে সেই সহ্য শক্তি, রেজিলিয়েন্স করা। কিন্তু এই সহ্য শক্তি, রেজিলিয়েন্স করা, এই তিতিক্ষার মানে হচ্ছে একটু আরেকটু বেশি, শুধুই সহ্য করা নয়, বলছে এটাকে হাসি মুখে সহ্য করা। মানে আমাকে কেউ মারছে, আমি সহ্য করে নিচ্ছি, সহ্য করছি, আস্তে আস্তে আমার মনে একটা হয়তো দ্বন্দ্ব তৈরি হবে, আমি কখনো রিপ্লাই ব্যাক করব, কিন্তু সেটাকে হাসি মুখে সহ্য করা, তিতিক্ষা। ওকে, এটা হতেই পারে, তা বলে আমি নড়বো কেন, আমি আমার গন্তব্যস্থল থেকে পথভ্রষ্ট হব কেন? এই গল্পটার মাধ্যমে গুরু মহারাজের জীবনে স্থৈর্য এবং তিতিক্ষা শক্তি পরিচয় আমরা দেখতে পারি। মহাপুরুষদের জীবন আমাদেরকে বারবার দেখিয়েছেন এই সব মানবিক গুণ কি করে আয়ত্তে করতে হয়। তারা এইসব গুণ নিয়ে আসেন, তাদের জীবন থেকে আমরা শিখব এই গুণগুলো আমরা আমাদের জীবনে কি করে প্রতিফলিত করতে পারি, এবং সেই গুণ কিয়দ্দক অংশও যদি আমাদের মধ্যে আসে, সেটাকে আমরা আমাদের জীবনে কি করে লাগিয়ে আমাদের পথে, সাধন পথে বা আমাদের জীবনের যে এগিয়ে চলার পথ, সেটাকে আমরা কি করে ভালোভাবে চলতে পারি, ভালোভাবে এগিয়ে যেতে পারি। মহাপুরুষরা এইগুলো দেখাতেই বারবার পৃথিবীতে আসেন, দেখিয়ে যান। এই জন্য গুরু মহারাজ নিজেকে আচার্য বলেছে, যে তিনি দেখিয়ে দিয়েছেন, শুধুমাত্র মুখে বলেনি। বেদও আওড়ায়নি, উপনিষদের বাণী আওড়ায়নি, গীতার বাণী আওড়ায়নি, বলেছে কিছু কিছু ক্ষেত্রে বলেছে, কিন্তু উনি দেখিয়ে দিয়ে গেছেন কি করে জীবনে চলতে হয়। তিনি যেমন কথা বলেছেন, তার নিজের জীবনেও সেইগুলোকে প্রতিফলিত হয়েছে, এবং মহাপুরুষদের জীবন থেকে আমাদের সেগুলোই নিয়ে আমরা কি করে প্রতিকূলতার মধ্যে আমরা আরও বাধা টপকে আরও আমাদের জীবনে এগিয়ে যেতে পারি। এই গল্পটা থেকে গুরু মহারাজের জীবনে এই দুটো গুণই শিখলাম, আরও গুণ আছে, পরবর্তীকালে আমরা আরও পাঠ করব। স্থৈর্য এবং তিতিক্ষা শক্তির পরিচয় গুরু মহারাজের জীবনে। ধন্যবাদ।